ওয়েলকাম স্কুটসকো চ্যানেল থেকে আমি ফাহমিদা বলছি। আজকে আমি আমার এই স্কুটার চালানোর যে জার্নিটা সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে গল্পটা শেয়ার করব। আমার যখন মনে হলো যে না, এবার আমার ফাইনালি একটা নিজস্ব ট্রান্সপোর্ট কিনে নিতেই হবে, নিজস্ব ভেহিকেল কিনে নিতেই হবে, আদারওয়াইজ আর কোনো অপশন নেই, তখন আমি ছোটোখাটো একটা চাকরি করি ধানমন্ডিতে কলা বাগানে। এবং তখন থেকে আমার এই পাবলিক ট্রান্সপোর্টে আসার যে ব্যাপারটা, এটা নিয়ে খুবই অসুবিধা হতো। কারণ আমি যখন দেখতাম অফিস ছুটি হচ্ছে 5টায়, প্রচণ্ড জ্যাম, তারপর আবার গাড়ি বাসগুলো এতটা ভিড় থাকে বাসের মধ্যে যে জায়গায় পাওয়া যায় না, আর মাঝে মাঝে মেয়েদেরকে ওরা নিতেও চায় না। আর অফিস টাইম ছাড়া অন্য দিন যদি আমি একটু বাইরে যাই বা অফিস টাইমের পরেই যদি আমি একটু বাইরে বসি, তো দেখা যায় কি অনেকটা সময় চলে যাওয়ার পরে রাত 7:30 বা 8টার দিকে বাসগুলো তার কোনো জায়গায় থাকে না এবং ওরা মেয়ে নিতে চায় না। তো আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে বাসে পুরুষের সাথে গা লাগিয়ে বসা, এই জিনিসটাতে আমার ঘোর আপত্তি। তো অনেক পুরুষের আসলে সমস্যা হয় না, তারা মেয়েদের পাশে চেপেই বসে এবং এটাতে ওরা আনন্দই পায়, তো এটা আমার ঘোর আপত্তি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো না, আমার সহ্যের বাইরে চলে গেছে, এবার আমার নিজস্ব একটা ভেহিকেল নেওয়াই উচিত। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি ইলেকট্রিক কিছু নিব, ইলেকট্রিক বাইক নিব বা ইলেকট্রিক সাইকেলও নিতে পারি। তো আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কোনো কিছু কিনতে গেলে সেটা নিয়ে অনেক রিসার্চ করি, তো এটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। তো আমাকে একজন ধারণা দিল যে ইলেকট্রিক বাইক যদি তুমি নাও, মাঝ রাস্তায় যদি তোমার চার্জ শেষ হয়ে যায় কী করবা, বা বাইরে যদি তুমি কোথাও খুব দূর দূরান্তে যেতে চাও, তখন তো তুমি যেতে পারবা না, একটা লিমিটেশন থেকে যাবে তোমার ইলেকট্রিক বাইক নিলে। তো সব দিক বিবেচনা করে আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি ইলেকট্রিক কিছু নেব না, যেহেতু ওখানে একটা লিমিটেশন থেকে থাকে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আচ্ছা স্কুটার যেহেতু নিব, এবার স্কুটার কোনটা নিব সেটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ আমি এসব সম্বন্ধে একেবারেই আমি অজ্ঞ ছিলাম। তো বিজ্ঞ হওয়ার জন্য যেটা করতে হয়েছিল, আমাকে অনেক চ্যানেল বলেন বা ইউটিউব পেজ বলেন ঘাটাঘাটি করতে হয়েছিল, অনেক বিজ্ঞদের ইউটিউব যে ভিডিওগুলো দেখতে হয়েছিল, প্রচুর ভিডিও দেখতাম, প্রচুর। আমি একটু শুরু থেকেই শুরু করি। তো আমি যখন ডিসাইড করলাম যে আমি বাইক চালানো শুরু করব, তো আমার তো এটা শিখতে হবে। আমি সাইকেলও তেমন একটা পারতাম না, সাইকেল চালাতে গেলে পড়ে যেতাম, ব্যালেন্স রাখতে পারতাম না। তো আমি অনেক জায়গায় কন্ট্যাক্ট করি, অনেক জায়গায়, কারণ আমার টাকা পয়সার সমস্যা ছিল, ছোট চাকরি, অনেক জায়গায় কন্ট্যাক্ট করার পরে এক জায়গায় আমি পেলাম যে ওনারা 4,000 টাকায় শেখাবে, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করলাম, যার কারণে আমাকে 3,500 টাকায় শেখাতে রাজি হলো। ওনার নাম হচ্ছে লাবণী আপু, উনি আজিমপুরে শেখায়। তো প্রথমে আমি আজিমপুরে 1-2 দিন শিখেছি। তো প্রথম জার্নিটা আমি কি বলবো, প্রথম দিন আমার অফিস কলিগ আমাকে সাথে নিয়ে গিয়েছিল, যদি ওনার বাসা আজিমপুরে, তারপর আমার সাথে গিয়েছিল। এতটা কেয়ারিং ছিল, আমাকে সাথে গিয়ে আবার বলছিল যে কোথায় না কোথায় আবার চলে যান, কে না কে কার সাথে দেখা করতে যাচ্ছেন, তো নিয়ে যাই। ওই আপুটা অনেক সাপোর্টিভ ছিল, যদিও এখন অফিসে নেই। তো তারপরে প্রথম দিনটা আমার অসাধারণ একটা জার্নি ছিল, কিন্তু কষ্টেরও ছিল বটে, কারণ প্রথম দিন আমাকে অনেক কষ্ট করিয়েছিল লাবণী আপু।
প্রথম দিন আমি বাইকটাকে করে, ওনার ছিল হচ্ছে রানার স্কুটার ছিল আর কি। তো প্রথম দিন আমি বাইক ডাবল স্ট্যান্ড করে, মানে আমাকে ডাবল স্ট্যান্ড করে শেখানো হয়েছিল কিভাবে এক্সেলেটর দিতে হয়, কিভাবে ব্রেক চাপতে হয়, বা উনি হুট করে বলছে ব্রেক, তখন আমি ব্রেক চাপছি। হ্যাঁ, এভাবে আমাকে আসলে শেখানো হয়েছিল কীভাবে হালকা করে এক্সেলেটর দিতে হয়, কীভাবে জোরে দিতে হয়, কখন ব্রেক করবে। ইভেন উনি আমাকে শিখিয়েছিল পেছনের চাকায় ব্রেক করতে, অর্থাৎ স্কুটারে আবার দুইটা ব্রেক থাকে, একটা মানে ডান হাতের ব্রেকটা হচ্ছে সামনের চাকার ব্রেক, আর বাম হাতের ব্রেকটা হচ্ছে পেছনের চাকার ব্রেক। তো উনি আমাকে বলেছিল যে পেছনের চাকার ব্রেক সবসময় চাপতে, তা না হলে একটা রিস্ক থেকে যায়, কারণ সামনের চাকা অনেক সময় স্কিড করে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন থেকে আমি পেছনের চাকার ব্রেকই চাপতাম সবসময়, সামনের চাকায় কখনোই চাপা হয়নি, বা এখন চাপি সেটা আলাদা ব্যাপার, শেখার পরের কথা বলছি। তো প্রথম দিন এটা করলো, আর এরপরে যেটা করলো সেটা হচ্ছে বাইক থামিয়ে দুই পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া আর কি, বসে বসে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া। এটা যে এত কষ্টকর ছিল, তখন মোটামুটি একটা গরমকালও ছিল, কিন্তু এত ঘেমে গিয়েছিলাম, মানে একদম ভিজে একদম পানি হয়ে গিয়েছিলাম। তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাইক চালাবে বা কোথায় চালিয়েছে, শিখছে কোথায়, তখন আমি তাকে সাজেস্ট করব যেন শীতকালে বাইক শেখে, তাহলে ওই কষ্টটা হবে না। তারপরেও কষ্টের পর তো অবশ্যই সফলতা আছে। তা আমি আসলে বাইক চালানো শেখার পরে এটা জেনেছি যে কোনো কিছুই যতই কষ্টের হোক, ইচ্ছা থাকলে সফলতা আসবেই। প্রথম আমার মনে হতো যে হ্যাঁ আমি কিছু পারবো না, আমি কিছু পড়ে যাব, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালোই পারি। অলমোস্ট 3.5 বছর কি 4 বছর হয়েছে। কিন্তু প্রথম দিন যখন বাইক চালাতে গেলাম, বাইকের ওপর বসলাম, অনুভূতিটা অন্যরকম ছিল, অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি মানে আমার জীবনে সবচেয়ে শখের কাজটা করতে যাচ্ছি, এবং করেছিও আলহামদুলিল্লাহ। তো আমি 12 দিনের মতো শিখেছিলাম। তো জার্নিটা আমার খুব কষ্টের ছিল, কারণ 9টার সময় আমার অফিস থাকতো আর 5টার সময় শেষ হতো। উনি সকালে শেখাতেন, বিকালে শেখানোর অপশন ছিল না। তো আমাকে ভোর 5টায় উঠে যেতে হতো। ভোর 5টায় উঠে মোটামুটি 6টা বা 6টার আগে আমাকে রওনা হতে হতো। ভোর 6টার দিকে বের হয়ে জানেনই তো গাড়িগুলো, বাসগুলো কীভাবে জায়গায় দাঁড়িয়ে লোক নেয়। আমার এ কারণেও আসলে বাইক নেওয়ার আরেকটা কারণ, সেটা হচ্ছে আমি ঠিকঠাকই অফিস টাইমের জন্য বাসে উঠি, কিন্তু ওদের জায়গায় দাঁড়ানোর কারণে ওরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারে না আমাকে, তো অনেক সময় নষ্ট হয়। তো বাইক নেওয়ার পর কিন্তু আমি 8:30টায় বের হতাম, মোটামুটি 9টার মধ্যে অফিস ধরতে পারতাম। তো যাই হোক, সকাল 6টায় আমি বাসে উঠি, তারপরে 6:30 বা 7টার মধ্যে ওখানে পৌঁছাই। ওখানে মনে করেন 7:30 থেকে শুরু করে 8:30 পর্যন্ত আমি গাড়ি চালানো শিখি, মানে বাইক চালানো শিখতাম। আর ওখান থেকে আজিমপুর, তো আমার অফিস ছিল কলাবাগানে, তো মোটামুটি 8:30টার দিকে রওনা দিয়ে আমি চলে যেতাম অফিসের থেকে। তো এই কষ্টটুকু করতে হয়, কারণ আগেই বলেছি কষ্ট করলে সফলতা আসবেই। প্রথম কয়েকদিন আমার খুব ভয় লাগতো, এক্সেলেটর দিতে ভয় লাগতো, সামনে যেতে ভয় লাগতো। একটা রিক্সা দেখলেও আমি ভয় কুঁকড়ে যেতাম। আর ধরেন 1 কিলোমিটার দূরে আমি দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির গাড়ি এগিয়ে আসছে, আমি 1 কিলোমিটার দূরেই বাইক থামিয়ে ফেলতাম। বাইক থামিয়ে আমি দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে বাইক থেকে নেমেই পড়তাম না। আমার এত দূর থেকে এত ভয় লাগতো। রিক্সা দেখলে আরও ভয় লাগতো, মানে আমার মনে হতো এই রিক্সা বুঝে মেরে দেবে। তবে রিক্সাকে ভয় পাওয়া উচিত, এখনও উচিত, কারণ টেসলারা আসলেই মেরে দেয়, ওদের আসলে কোনো রুলস রেগুলেশন নাই। তো যাই হোক, 3 দিনের মধ্যে আমি না পা উঠিয়ে ফেললাম, পা উঠিয়ে বাইক চালানো শুরু করলাম। প্রথম আজিমপুরে শিখলো, আজিমপুর ছেড়ে আমরা পরে আবার ঢাকা ইউনিভার্সিটির মাঠে শেখা শুরু করি। এই যে পা উঠিয়ে যখন আমি চালানো শুরু করলাম, ওই গতি, ওই বাতাস, মানে আমি না নিজেকে অনেক স্বাধীন ফিল করছিলাম। মানে আপনারা আসলে স্বাধীনতা বলতে কি বুঝেন আমি জানি না। স্বাধীনতা মানে কিন্তু আসলে উগ্রতা না, অনেক সময় নিজেকে খুঁজে পাওয়া।
আমি না মানে সেদিন যখন হুট করে পা তুলে চালানো শুরু করলাম, বাতাসটা গায়ে লাগা শুরু করলাম, আমার মনে হচ্ছিল আমি স্বাধীন হয়ে গেছি আর নিজেকে খুঁজে পেয়েছি। তো তারপর আরও অনেক দিন ছিল, বাকি দিনগুলোতে প্র্যাকটিস করতে থাকলাম। যেহেতু আমার বিআরটিএতে পরীক্ষা ছিল, জিগজ্যাগ পরীক্ষা দিতে হয়, তো সেখানেও আমি পরীক্ষায় পাস করার জন্য খুব এক্সারসাইজ করলাম, খুব প্র্যাকটিস করলাম, জিগজ্যাগ প্র্যাকটিস করলাম মেইনলি। তো ওই আপুটা খুব খুশি হতো। আপু বলতো যে আমার আর কোনো স্টুডেন্ট এত প্র্যাকটিস করে নাই, মানে এত খুঁটিনাটি করে প্র্যাকটিস করে নাই যতটা তুমি করেছো, তো খুশি হতো। তো শেখার পরে আমি আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে যে পিলিয়ন নিয়ে চালানো। ওই আপুটা ছিল আমার পিলিয়ন, আপুটাকে নিয়ে চালিয়েছিলাম। তো যাই হোক, আমার 12 দিন কমপ্লিট হলো। ততদিনে আমি বিআরটিএতে লার্নারটা অ্যাপ্লাই করলাম। লার্নারটা অ্যাপ্লাই করার পরে আপনাকে একটা ডেট দেওয়া হয় ফিজিক্যালি গিয়ে পরীক্ষা দিয়ে আসার, পাশাপাশি রিটেন থাকে, ভাইভা থাকে। তো নির্ধারিত দিনে পরীক্ষা দিতে হয়, মানে লার্নার করার 30 দিন বা 60 দিন পরে হচ্ছে আপনার এক্সামটা পড়ে। আর তখনকার সিস্টেম এটা ছিল, এখন কেমন আমি জানি না। তো আমি আবার স্কুটার নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম, কারণ আমি স্কুটার চালাতে পারি, আমি বাইক চালাতে পারি না, বাইকের গিয়ার টিয়ার এগুলো আমি বুঝি না। তো মোটামুটি পরীক্ষা দিয়ে টিকেও গেলাম। তো আমি যেখানে গাড়ি চালানো মানে বাইক চালানো শিখেছি, ওই মাঠে আপনাদেরকে একটু নিয়ে যাই। এই রাস্তাটাই আমি শিখেছি মোটামুটি, এই রাস্তাটায়। এবং এটার কথাই বলছিলাম যে ওই যে দূরে বাস দাঁড়িয়ে আছে, ওই দূরে বাস দেখলে আমি ভয় পেয়ে যেতাম। এই পুরোটা রাস্তা আমি শিখেছি, ওইখানে, এখানে, তারপরে এখানে যে মাঠ আছে, মাঠে শিখেছি প্রথম দিকে, কারণ মাঠে হচ্ছে পড়ে গেলে ওইভাবে ব্যথা পাওয়া যায় না, কিন্তু এখানে তো আসলে পিচ, প্রথম প্রথম না জানলে পড়ে গিয়ে মানে ছিলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো আমি একটু দেখাই মাঠটা। ইভেন আপনি যদি নিজে বাইক কিনে একা একাও চালানো শিখতে চান, সেটাও কিন্তু আপনি মাঠে এসে শিখতে পারেন, যখন ছেলেপেলেরা এসে খেলে না আর কি, একদম ভোরের দিকে। এই যে এই মাঠটা আহামরি কিছুই না, কিন্তু সুন্দর, শেখার মতো একটা প্লেস ছিল। পুরো মাঠটা আমি চক্কর দিতাম বাইক দিয়ে। আচ্ছা, তো এটা হচ্ছে সেই মাঠটা। তো এই 12 দিন শিখে যে আমি মাঠে নেমে পড়েছি তা না, আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে। তো একদিন আমার হুট করেই মনে হলো যে আমি বাইক কিনে ফেলি। বাইক কেনার জার্নিটা আবার অন্যরকম, সেটা একদিন বলবো। তো আজকে শুধু আমি আমার শেখার এক্সপিরিয়েন্সটা দিলাম। আপনি শেখার পরেই যে রাস্তায় নেমে যাবেন তা না, কারণ ওইটা হচ্ছে জাস্ট আপনি ব্যালেন্স করতে কতটুকু পারছেন সেটা, কিন্তু রাস্তায় আরও অনেক ব্যাপার আছে। রাস্তায় আপনার অটো রিক্সা আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, ইভেন আপনি যে বাম থেকে ডানে যাবেন, ডান থেকে বামে যাবেন, এগুলোর ইন্ডিকেটর ইউজ করার একটা ব্যাপার আছে। হর্ন কীভাবে দিবেন, কখন দিবেন, বা কখন, এই যে ধরেন আমি ইউটার্ন নিচ্ছি, আমি কখন ইন্ডিকেটরটা দিলাম, এই জিনিসগুলো জানতে হবে। প্লাস আপনি কখন ওভারটেক করবেন, কখন করবেন না, হ্যাঁ, কতটুকু ব্যালেন্স আপনার আসলে হাতে রাখতে হবে, বা কতটুকু দূরত্ব আপনাকে রেখে বাইক চালাতে হবে, হ্যাঁ, সারাক্ষণ ব্রেকটা হাতে রাখতে হবে। আর খুব স্পিডে থাকলে হুট করে সামনের ফ্রন্ট ব্রেকটা চাপা যাবে না, এই বিষয়গুলো আপনাকে আসলে জানতে হবে। তো এগুলোর জন্য আসলে এগুলো আপনার 12 দিনে হবে না, এগুলো আপনার 1 মাসে হবে না। আমি কমপক্ষে 3 মাস প্র্যাকটিস করেছি অলিগলিতে, তারপর গিয়ে আমি আসলে বাইক নিয়ে রাস্তায় নেমেছি। এবং রাস্তায় নামার পরেও আমার ভয় কাজ করেছে, কারণ আমি তো আসলে ঢাকা চিটাগাং হাইওয়ের ওই দিকটায় থাকি। তো এই রাস্তাটা হচ্ছে খুবই রিস্কি, খুবই ডেঞ্জারাস। ওখানে বড় বড় গাড়ি আসে ঢাকা চিটাগাং হাইওয়ে, কারণ চিটাগাংগামী যে গাড়িগুলো আছে, সিলেটগামী যে গাড়িগুলো আছে, ওগুলো যায়, খুবই রাফ চালায়, খুবই খুবই রাফ অ্যান্ড টাফ, মানে
খুবই রিস্ক, খুব পাশ দিয়ে যাবে এবং জোরে যাবে। আপনার গাড়ি যদি হালকা হয়, বাইক যদি পাতলা হয়, আপনি দুলবেন, পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো বাইক কেনার সময় আসলে ভারী বাইক কেনা উচিত, আপনি হ্যান্ডেল করতে পারবেন, আপনি যখন চালাবেন এমনি হ্যান্ডেল হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু পাতলা পাতলা বাইক কেনা যাবে না, এই আর কি। দেখেন, এটা কোনো কথা বলেন তো? এটা ইনকমপ্লিট একটা রাস্তা। এই বালু দেখে মনে পড়লো, যেখানে যেখানে এরকম বালু থাকবে এগুলোতে চালানোর সময় খুব সাবধানে, কারণ বাইকের চাকা কিন্তু স্কিড করে বালুর মধ্যে। তো বালুর উপর দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে পা নামিয়ে চালাতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার শেখার জার্নি। আমি আরেকদিন আপনাদেরকে বলবো যে কোন বাইকটা আমি চুজ করেছিলাম এবং কেন চুজ করেছিলাম, বা এটা না কিনলেও আমি আসলে কোন বাইকটা কিনতে চেয়েছিলাম কিন্তু টাকার জন্য কিনতে পারিনি, বা আরও কোনো সমস্যা ছিল কি না, এগুলো আমি আরেকদিন শেয়ার করব। প্লাস আপনি রাস্তায় কীভাবে চালাবেন হাইওয়েতে, এটাও আমি একদিন শেয়ার করবো আপনাদেরকে। তো আজকে আমি জাস্ট আমার জার্নিটা বললাম। তো ঠিক আছে, আমি এখন ধানমন্ডি যাচ্ছি, ধানমন্ডির একটা ব্লগ করবো, সেটা হচ্ছে গেম জোনের একটা ব্লগ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এটা হচ্ছে কাঁটাবন, আমার খুব পছন্দের একটা জায়গা, প্রায় আসি মাছ কিনতে, পাখি কিনতে, খাবার কিনতে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।